জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 29, 30 এবং 31 ডিসেম্বর মাসের এই একদম 2025-এর শেষ 3টে দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় থাকবেন। তিনি 29 তারিখ সোমবারে কলকাতায় পৌঁছচ্ছেন আর কয়েক ঘন্টা পরে, এবং তিনি 29 তারিখে একটা ক্লোজ ডোর মিটিং করবেন বিজেপির যারা সাংগঠনিক পদে রয়েছেন তাদের সঙ্গে। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে তিনি সাংবাদিক বৈঠক করবেন। বাছাই করা কিছু সাংবাদিককে এবং ইউটিউবারদের ডাকা হয়েছে, সেখানে আমরাও সুযোগ পেয়েছি। আমরাও অমিত শাহের সঙ্গে কথা বলার সুযোগ পাবো এবং কি হলো সেটা নিয়ে আলাদা একটা এপিসোড জানাবো। পরের দিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি একদম মন্ডল স্তর থেকে মূলত কলকাতার 144টা ওয়ার্ডে বিজেপির যারা কার্যকর্তা, যারা নেতা, তাদের তো থাকবেনই তারাই, এবং শীর্ষ পদ পর্যন্ত সায়েন্স সিটি অডিটোরিয়ামে সভা হবে। এর মাঝে যেটা কর্মসূচি আমরা জানতে পাচ্ছি যে গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার, একদম কিংবদন্তি নাট্যকার, তার উত্তর কলকাতার বাড়িতে তিনি যাবেন। তার পাশেই রয়েছে একদম বাগবাজারে এলাকায় যারা থাকেন তারা জানেন যে নিবেদিতার একটি বাড়ি রয়েছে, ভগিনী নিবেদিতার বাড়ি। সেখানেও অমিত শাহ যাবেন ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানাতে। এর পাশাপাশি যেটা হতে চলেছে যে বিজেপির মুখ ঠিক করা হবে। একটুখানি বলে রাখা ভালো যে 3 দিনের সফরে কিন্তু অমিত শাহের কোনো রকমের কোনো সভা হচ্ছে না, অর্থাৎ কোনো প্রকাশ্য সভা হবে না, কোনো জনসভা হবে না। এখন প্রশ্ন উঠছে যে কেন সভা হবে না। দেখুন, নাম্বার ওয়ান হচ্ছে একদম বছরের শেষে সবাই একটু পিকনিকের মুডে থাকেন, ছুটির মুডে থাকেন, একটা উৎসবের আবহ চলছে। তো তার ফলে একটা জনসভা হলে সেটা রাস্তাঘাটে যানজট হতে পারে, বা কোনো রকমের একটা একটা অস্বস্তিতে পড়তে পারেন বিজেপির নেতারা, কর্মীরা, সমর্থকরা, যে একদম বর্ষবরণ যেখানে হবে তার মাঝখানে কেন ওইভাবে সভা করা হবে, এইসব। কিন্তু এটা বাহ্যিক দিক। একদম অভ্যন্তরীণ আসল কারণ হচ্ছে যে সভা করার আগে 2026-এর যে নির্বাচন, মহারণ, রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধে নামার আগে মুখ ঠিক করা হবে। মুখ, দেখুন, মুখ কিন্তু ঠিক হয়ে গেছে। কে মুখ হতে চলেছে আপনারাও মোটামুটি একটা আনুমানিকভাবে জানেন, আমরাও জানি। বিজেপির তরফে ইতিমধ্যেই প্রজেক্ট করা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকতা বলে একটা ব্যাপার থাকে। ভারতীয় জনতা পার্টি তো কোনো আঞ্চলিক দলের মতো নয় যে কোনো একটা দক্ষিণ কলকাতার দল সেটা পুরোপুরি রাজ্য চালাচ্ছে, নাম দিচ্ছে সর্বভারতীয়। তো সেই সব ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাবদ্ধ দল, এবং অমিত শাহ কিন্তু তার যে 3 দিনের কর্মসূচি রয়েছে সেখানে আরএসএস এর যে সদর দপ্তর, মানে পশ্চিমবঙ্গের সদর দপ্তর কেশব ভবন, সেখানেও তার যাওয়ার কথা রয়েছে। আরএসএস এর রাজ্য নেতৃত্বের সঙ্গেও তিনি আলাদা করে একটা বৈঠক করবেন, কারণ আরএসএস একটা বড় ফ্যাক্টর, যার নাম ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু বাবুকে নিয়ে আর কোনো রকমের কোনো দ্বিমত নেই রাজ্য বিজেপির মধ্যে, কেন্দ্রীয় নেতাদের মধ্যেও নেই। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা দুজনেই কিন্তু সবিশেষ স্নেহ করেন শুভেন্দু বাবুকে। আরএসএস এর তরফে একটা মৃদু আপত্তি রয়েছে, তবে সেটা মৃদু মানে মৃদুই। তো সেইটা যাতে না থাকে একদম সর্বসম্মতিক্রমে, কারণ আরএসএস প্রধান মোহন ভাগবত আরএসএস এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামে কয়েকদিন আগে একটি সভা করেছেন। আপনারা জানেন সেই সভায় কি হয়েছিল। কিছুটা আপনাদের আমরা জানাতে পেরেছি, অনেক কিছুই হয়তো এখনো পর্যন্ত জানাতে পারিনি, তবে আপনারা জেনে গেছেন। আমরাই আপনাদেরকে জানিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরএসএস এর সেই শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন মোহন ভাগবতকে, যিনি সরসংঘ চালক, এবং মোহন ভাগবত তিনি সস্নেহে একদম স্মিত হাসিতে শুভেন্দু বাবুর প্রশ্নের উত্তর দিয়েছেন। রাজ্যে যে পরিবর্তন সবাই চাইছে, আপনারা চাইছেন, আমরা চাইছি, শুভেন্দু বাবু চাইছেন, গোটা রাজ্য বিজেপি চাইছে, গোটা কেন্দ্রীয় বিজেপি চাইছে। তো সেই যে যে ইচ্ছা বা সেই যে মুক্তির যে স্বপ্ন, তাতে কিন্তু সায় দিয়ে গিয়েছেন আরএসএস এর একদম সর্বোচ্চ যিনি পদে রয়েছেন সরসংঘ চালক মোহন ভাগবত। তো এরপরে যেটা আলোচনা হয়েছিল যে বিজেপি নির্দিষ্ট কাউকে মুখ করে 2026-এর ভোটে নামবে, নাকি ভোটে জেতার পরে মুখ ঠিক হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ করা হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে, এবং তিনি হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এটা কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তার উপরে, এটা স্পেকুলেটিভ যেমন নয়, এটা একদম চূড়ান্ত সিদ্ধান্তও কিন্তু নয়, তবে এটা আলোচনা স্তরে রয়েছে এবং এটাই সম্ভবত হতে চলেছে। আর এই যে অমিত শাহ আসছেন এই কারণেই কিন্তু তিনি জনসভা করছেন না, তিনি শুধুমাত্র সাংগঠনিক বৈঠক করবেন, বেশ কয়েকটা আলোচনা হবে একদম বদ্ধ দ্বারের মধ্যে, অর্থাৎ ক্লোজ ডোর মিটিং বলতে যা বোঝায়। এবং এর মাঝে যা যা ঘটনা ঘটে গিয়েছে, এসআইআর হয়েছে, এই যে আলোচনাগুলো হবে যেটা মনে করা হচ্ছে, তার কারণ কোনো ভিভিআইপি অমিত শাহ বা নরেন্দ্র মোদীর মতো কোনো ব্যক্তিত্ব যখন যে রাজ্যে যান, সেই রাজ্যের যারা নেতা, যারা শীর্ষ নেতা, তাদের কাছে পরামর্শ চান, তাদের কাছে ইস্যুগুলো জানতে চান। তো পশ্চিমবঙ্গ রাজ্যের এই মুহূর্তে যা যা ইস্যু রয়েছে অমিত শাহ তিনি জানেন, এবং তিনি জানেন যে এসআইআর নিয়ে একটা নাটক করছে তৃণমূল কংগ্রেস, ভাষা নিয়ে একটা নাটক করছে, বাংলা বাঙালি নিয়ে বিরাট অস্মিতার মতো করে তারা একটা নাটক দেখানোর চেষ্টা করছে। এর পাশাপাশি মতুয়া সম্প্রদায়, তাদের মধ্যে কিছুটা ক্ষোভ বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি যা রয়েছে যে 294টা কেন্দ্র তো বটেই, এর মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে যে কেরলে তিরুবনন্তপুরম, অর্থাৎ কেরলের রাজধানী তিরুবনন্তপুরম যে পুরসভা, সেটা কিন্তু দখল করেছে ভারতীয় জনতা পার্টি। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এই কলকাতার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো ভোটার ছিল। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরে সেই ভুয়ো তালিকা, যেটা ভুয়ো নামগুলো, সেটা বাদ হয়ে গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে যা খবর, যে যত ভুয়া নাম ছিল ভোটার তালিকায়, সেখান থেকে আরো বেশি বাদ যেতে চলেছে, বাদ পড়তে চলেছে। এই কারণে কলকাতা পুরসভা, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানকার 144টা ওয়ার্ডের প্রতিনিধিকেই নিয়েই বৈঠকে বসবেন অমিত শাহ। এবং আপনারা সবাই জানেন কলকাতায় এই মুহূর্তে মাত্র 3টে ওয়ার্ডে বিজেপি তারা ক্ষমতায় রয়েছে, অর্থাৎ 3জন কাউন্সিলর রয়েছেন। তো সেই 3জন কাউন্সিলরকে কি করে আরো সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে দেওয়া যায়, এর আগে বেশি ছিল, 5জন কাউন্সিলর ছিলেন, সেখান থেকে কমে 3জন কাউন্সিলরে এসে পৌঁছেছে। তো রাজ্যের রাজধানীতে মানুষের মনের মধ্যে, মানুষের চেতনার মধ্যে, মানুষের চিন্তার মধ্যে রাজনৈতিক ক্ষেত্র আরো বাড়াতে চাইছে বিজেপি, এটা গেল একটা দিক। এর পাশাপাশি 294টা আসনে কোথায় কিভাবে কাকে কিভাবে প্রার্থী করা যাবে, কিভাবে প্রচার করা হবে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এবং বিজেপিতে যারা 2021-এ টিকিট পেয়েছিলেন, তারা প্রত্যেকে টিকিট পাচ্ছেন না, এটা প্রাথমিকভাবে আপনাদের আমরা জানিয়ে রাখছি, সবাই টিকিট পাচ্ছেন না। তবে যারা যারা জয়ী বিধায়ক তারা সবাই টিকিট পাবেন। তবে দল থেকে যারা বেরিয়ে গেছেন, যারা তৃণমূলের লোভে তাদের বিভিন্ন রকমের ফাঁদে পা দিয়েছেন, তারা বিভিন্ন রকমের প্রলোভনে পা দিয়েছেন, তাদের তো প্রশ্নই নেই। এবং যেটা জানা যাচ্ছে তৃণমূল থেকেও, মানে যারা তৃণমূলের বিধায়ক আছেন, তাদেরও একটা অংশ বিজেপিতে আসতে চাইছেন এবং তারা 2026-এ বিজেপির পদ্মফুলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। তাদেরকে কতটা গ্রহণ করা হবে, কতটা করা হবে না, বিরাট বড় সিদ্ধান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলোই কিন্তু অমিত শাহ নিতে চলেছেন। তার কারণ আপনারা জানেন যে 2021-এর নির্বাচনের আগে, একদম ঠিক আগে আগে বেশ কিছু তৃণমূল থেকে নেতা, কর্মী, মন্ত্রী তারা ঝাঁকে ঝাঁকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবং যেই না সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি পৌঁছতে পারেনি, তারা আবার কান্নাকাটি করে মমতা ব্যানার্জির ছবি বুকে নিয়ে তারা আবার দেয়ালের ওপারে ঝাঁপ দিয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই কারণে পুরোপুরি ছাঁকনি করা হবে। ছাঁকনি মানে তৃণমূল থেকে বেশ কিছু নাম ইতিমধ্যে জমা পড়েছে, তারা যোগ দিতে চান বিজেপিতে, বিনিময়ে তারা টিকিট চান, তারা 2026-এর ভোটে দাঁড়াতে চান। কিন্তু যেটা ঠিক হয়েছে, সেই বিষয়টাতে শিলমোহর দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে যারা নেতা, যারা কর্মী, যারা সারা বছর মার খেলেন, যারা সারা বছর ধরে রাজনীতি করলেন, জেল খাটলেন, ভুয়া কেস নিলেন, মামলা লড়লেন, পরিবারের কাউকে হয়তো হারিয়েও ফেললেন, এই ধরনের যারা কর্মী, তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেবে ভারতীয় জনতা পার্টি, এটা প্রাথমিকভাবে ঠিক হয়েছে। এবং যারা যারা যোগ দিতে চাইছে তাদের সবাইকে যে নেওয়া হবে না, এটা বলাই বাহুল্য। অতএব অমিত শাহ কেন বড় জনসভা করছেন না, তার পিছনে কারণ এটাই। বুঝে গেলেন, পরিষ্কার হলো। আজকের মতো আমরা এই এপিসোড শেষ করার আগে
যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সমস্ত ভিডিও দেখতে পাবেন। আর এখন এই ছবি দেখেই বুঝতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পাচ্ছেন আমি একটু বাইরে রয়েছি। তবে এটা বলেই দেওয়া যায়, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আমি যে স্কুলে পড়তাম তার পুনর্মিলন সভা ছিল, সেই সভায় আজকে যোগ দিয়েছিলাম এবং আমার যারা শিক্ষক, আমার যারা প্রাক্তন বন্ধু, যাদের সঙ্গে বহু বছর পরে দেখা হলো, তারা কিন্তু এগিয়ে এসে একদম হেসে আমাকে জড়িয়ে ধরে বলল যে তারা নবান্ন নিমন্ত্রণ দেখছেন, তারা খুশি, তারা অপেক্ষায় থাকেন কখন নতুন ভিডিও তারা দেখতে পাবেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। আমাদের এই নবান্ন নিমন্ত্রণ পরিবার ক্রমশ আরো বাড়ছে, আমরা 100K হয়ে গিয়েছি, সিলভার প্লে বাটন চলে এসছে এবং আমরা 1 মিলিয়নের পথে এগিয়ে চলেছি। সেটা যত দ্রুত সম্ভব আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমরা সেই পথ পূরণ করতে চাই। আপনাদের অনুরোধেই আমরা QR কোড দিতে শুরু করেছি এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের সামর্থ্য যদি থাকে, যতটা সম্ভব আপনারা QR কোডে মোবাইল থেকে সরাসরি স্ক্যান করে আপনারা আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারেন। সবাই ভালো থাকবেন। অমিত শাহ আসার পরে তার যে ফলো আপ, তার কি হলো না হলো সমস্ত খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।